শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি পৃথিবীর সকল আদর্শবান স্বামী পুরুষদের মর্যাদা সম্পূর্ণ চোখে দেখি। কণ্ঠে সৌরভের উদ্দীপ্ত ভাব, আত্মপ্রত্যয়ী এক মনোভাব। ঈশ্বর হাস্যরত নওফিলের মুখশ্রী তখন প্রশস্ত হাসি খেলে গেল। কাছে এসে ওকে বুকে জড়িয়ে ধরলো, আবদার জানালো। ছোট ভাইয়ের একটা শূন্যস্থান আছে, পূরণ করবে? বিষণ্ণ মুখে সামান্য হাসি টান সৌরভ কয়েক পল থেমে রয়ে জবাব দিল, আমার সবটা দিয়ে করবো, আর নিষ্ঠার সাথে করব বলেই আজকের পর স্মরণের সঙ্গে দূরত্ব সীমা যতটুকু বাড়ানো উচিত ততটুকু বাড়িয়ে দেব। আমার মন তো প্রেমিক পুরুষের মন, সেই মনে রাশ টানা সহজ হবে না। তাই আপনার না বলা উপদেশকে আমি সাগ্রহে গ্রহণ করেছি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ভাই। আমার স্বার্থপর ভাবতে পারো, কিন্তু খারাপ ভেবো না ভাই। কোমল স্বরে অনুরোধ নওফিলের। দুজন মুখোমুখি দাঁড়ালো আবার। সৌরভ বৃহৎ হাসি মুখ করে বলল, আমি আপনার থেকে অনেকটাই ছোট ভাই, কিন্তু তাই বলে আমার মানুষ চেনার দক্ষতা খারাপ নয়। এই মুহূর্তে আমি আপনার জায়গায় হলে হয়তো আপনার মতো এতখানি নরম হতাম না। একজন প্রেমিক কখনোই ভালোবাসার মানুষটিকে প্রেমের নজরে ছাড়া ভিন্ন নজরে দেখতেই পারে না। না থাকুক সেই নজরে আকাঙ্ক্ষা, কামকতা, কিন্তু তবুও তার অধিকার নেই অন্যের নামে বোধ হওয়া ওই মানুষটিকে প্রেমের নজরে দেখার। আর আমি নিজেই যদি বলি বন্ধুর মতো পাশে থেকো, আগে যেমনটা থাকতে। চকিতে সৌরভ দৃষ্টি রাখলো নওফিলের চোখে, যে চোখের চাহনি শীতল সরল হলেও তার গুপ্ত ভাষা কখনো দুর্বোধ্য কখনো সহজ। এই মুহূর্তে বোধহয় সে ভাষা সহজ ছিল, কিংবা সৌরভ ওর সম্মুখের মানুষটিকে খোলা বইয়ের মতো পড়তে পারছে এখন। তাই চট করেই বুঝে নিল তার ওই কথার পেছনে থাকা চোরা উদ্দেশ্য। মৃদু হাসল তাকা। আপনি নাফিল শেখ সেটা কখনোই চাইবেন না, আর আমিও নিজেকে সকল বন্ধু পদে মানতে পারবো না। এখনকার কাপলদের মধ্যে ব্রেকআপের পর যদি এই কথাটা প্রায়শ চলে, আমরা বন্ধু হয়ে থাকতে পারি, কিন্তু আপনিও জানেন আর আমিও জানি একটা অর্জব হ্যাঙ্কি পাঙ্কি কথা এটা। সেডাকটিভ পার্সোনালিটি, আই এম ইমপ্রেস অফ ইউ মাই ইন্টেলিজেন্ট ব্রাদার। আমার অ্যাসিড টেস্ট কি সমাপ্ত হলো ভাই? এই পরীক্ষায় সত্যি তুমি আমার প্রত্যাশার বাইরে বেস্ট স্কোর করেছো। ওদের মাঝে আরো দু চারটা কথা বিনিময় হওয়ার মুহূর্তে রাতুল টেরেস থেকে গলা ছেড়ে ডেকে উঠল ওদের। এ ভাই, তোরা করিসটা কি ওইখানে? এদিকে আয়, আজকে অ্যাডাল্ট গেম খেলবো। ওরা এগিয়ে আসলো ওইখানটায়। দিদিটির দিকে চোখ পড়লো দুজনেরই। কেমন একটা নির্জীব ভঙ্গিমায় কাউচে পা উঠে বসে আছে সে। সৌরভ এক পল তাকিয়ে দৃষ্টি হটিয়ে নিল। নওফিল নিঘুটভাবে দেখতে দেখতে রুমানের পাশে ফাঁকা জায়গাটিতে এসে বসল। নিচে মাদুর বিছানো, সামনে এক একজনের জন্য কফি মগ। ছেলেরা পাশাপাশি বসা, আর মেয়ে পাঁচজন গায়ের সাথে গা ঘেঁষে কাউচটাতে বসে আছে। কেমন এডাল্ট গেম ভাই? মানে ভবিষ্যৎ বইয়ের কাছে ফ্রেশ আনস্প্রেড থাকতে পারবে তো? সৌরভ সহাস্য বলল। এমন কথায় ছেলেরা অট্ট হাসতে মাতল। রাতুল হাসতে হাসতে ওর পিঠে চাপড় মেরে বলল, ড্রয়িং বলা যাবে না ছোট ভাই, তোমাদের তো জোড়া আছে, আজকে তোমরা সুযোগ পেলে কাজে লাগাতে পারবে। শুধু আমি সবুজ আর তুষার দুর্ভিক্ষে ভোগা হাঁপাতে মানুষের মতো বসে থাকবো। রুমে থাকাকালীন নওফিলের মিশুক স্বভাবের আলাপচারিতা এত জলদি সহজ হতে পেরেছে সৌরভ ওদের সঙ্গে। কেবল একমাত্র কিরণ এখানে প্রচন্ড লজ্জায় বোনের কাঁধে মাথা নামিয়ে বসে আছে। তুষার তামান্নার দিকে এক পলক তাকে কুটির হেসে ব্যাখ্যা দিল, এখানে সবাই জেনে শুনে খেলতে রাজি। অ্যাডাল্ট গেম বলতে গতানুগতিকভাবেই আমাদের হাতের এই বোতলটি ঘোরানোর পর অবশেষে যার মুখোমুখি থাকবে তাকে আমরা যেটা করতে বলবো সেটাই করতে হবে, অথবা যা প্রশ্ন করব তার উত্তর না দিলেই আমাদের দেওয়া শর্ত পালন করতে হবে। তামান্না বিরক্তির ভাঁজ কপালে ফেলে দিদিটির কানের কাছে চুপি চুপি স্বরে বলল, ওই ফাতরা শালা নির্ঘাত আমার সাথে কিছু একটা লুচ্চামি করবে মনে হয়। কি করব বলতো? কিভাবে আটকাবো তখন? সে করার আগেই তুই করে ফেলবি কিছু একটা।
গম্ভীর গলায় বলল দিদিতে। তামান্না মুখ কুচকালো তা শুনে। উত্তরটা পছন্দ হয়নি তার একটু। তুষার ওদের 5 জনকে নিচে এসে বসতে বলল তখনই। ছেলেদের থেকে একটু দূরত্বে রেখে তামান্না এসে বসলো নিচে, তার পাশেই বাকি 4 জন। তুষার আর দেরি না করে বোতলে হাতে নিতেই সবুজ ছট করে এক টানে বোতল কেড়ে নিল ওর থেকে। বাচ্চাদের মতো জিদ্দিক গলায় বলে উঠল, আমি ঘোরাবো প্রথমে। তুষার তেসরা চোখে তাকিয়ে থাকলো তখন। সবুজ পাত্তা দিল না। তামান্নার দিকে ঠোঁট চেপে হেসে বোতলটা ঘুরাতেই টেনশনে তামান্না চোখ বুজে আল্লাহর নাম জপতে শুরু করলো। কয়েক সেকেন্ড ধরে বোতলটা ঘুরাতে ঘুরাতে গতি দুর্বল হয়ে থাকলো ঠিক নওফিলের মুখোমুখি। দিদিতি বাদে সম্মস্বরে মেয়ে 4 জনই ওই হৈ হৈ করে ছিছিয়ে উঠল। শিহাব তড়িঘড়ি করে বলে উঠল, আমি প্রশ্ন করব ওকে। নওফিল একদম বিকাশ শূন্য। সবাই শিহাবকে অনুমতি দিল। সে জিজ্ঞেস করলো, ওকে ব্রাদার, তোমার প্রথম চুম্মুর গল্পটা বলো ফার্স্ট। পেট্রোল সবারই পছন্দ হলো। ওদের ধারণা নওফিলকে বাসর রাতের মুহূর্তগুলো এবার বলতেই হবে। দিদিতির দিকে তাকালো নওফিল তখন। তার সঙ্গে চোখাচোখি হতেই বিস্তীর্ণ চেহারায় তখন একটু রক্তিম ভাব দেখালো দিদিতে। নওফিল মুচকি হেসে বলল, ওয়েল, এটা আমার বউয়ের জানারও হক আছে। যেদিন প্রথম আমার বউ শেখ বাড়িতে পা ফেললো সেদিন সন্ধ্যায় আমাদের বাগানের বেলিফুল গাছের নিচে দাঁড়িয়ে ঝোপ বুঝে কোপটা ফেলেছিলাম। উদ্দেশ্য ছিল ওই মোমেন্টের একটা ভিডিও রেখে ক্লিপটাকে ব্ল্যাকমেলের কাজে লাগানো। যদি আমার বউ হতে রাজি না হতো তবে আর কি। বলা শেষেই মিটমিটি হাসতে থাকলো সে দিদিতির দিকে চেয়ে। খানিকটা বিস্ময় নিয়ে অনর চাহনিতে দিদিতিও চেয়ে থাকলো। সময় না নিয়ে তুষার বোতলটা ঘুরালো। এটা এবার দিদিতির মুখোমুখি হয়ে থামলো। মনোপূর্ণ হলো তুষার তখন। আর তামান্না আরো একবার বিজয়ী উল্লাসে চেঁচিয়ে উঠল। সাথে বাকি মেয়েরাও। তুষার হেসে বলল, দিদি, তোমার জায়গায় অন্য কেউ হলে মুখে লাগাম টানতাম না। তোমাকে বোন মানে কি আর জিজ্ঞেস করব। তুমি আমাদেরকে জানাও তোমার জীবনের প্রথম সেই মানুষটাকে যাকে তোমার খুব ভালো লাগতো বা লাগে। কাকে লাগে বলতে গেলে সেটা হবে বর্তমান। আর আমার বর্তমান এবং আগামী 2 সময়ই আপনাদের বন্ধু আছে এবং থাকবে, কিন্তু সে প্রথম নয়। না, প্রথম জনের কথা জিজ্ঞেস করছি, মানে যাকে লাগতো। ব্যক্তির নাম না বলে হয় না? কেন হবে না? নিশ্চয়ই হবে। শুধু পরিবর্তে আমাদের বন্ধুকে ওপেন কিস করবে। নওফিল ঠোঁট চেপে তাকিয়ে আছে তখন দিদিতির দিকে। তার মনে হচ্ছে উত্তরটা জানা হলেও সেটা শুনতে মোটেও শ্রুতিমধুর লাগবে না তার কাছে। দিদিতি কিরণের দিকে একবার চেয়ে তারপর সৌরভের দিকে তাকালো। স্কুল থেকে ইন্টারমিডিয়েট পাশ করা অবধি আমার জীবনে একজন ছেলেই বন্ধু হিসেবে ছিল, সৌরভ। যখন ক্লাস 9-এ উঠলো তখন ওর রূপ বেড়ে গিয়েছিল বোধ হয়। আমার চারপাশে ওর চেয়ে সুন্দর আর কোনো ছেলেই চোখে পড়েনি। নয়তো ওই পুচকি ফুচকি ছেলেকে চোখে লাগতো না জীবনেও। কিরণের কে সবাই তখন না চাইতো আর চোখে সোজা চোখে দেখে নিল। তা লক্ষ্য করে কিরণ হেসে পড়ল। আমাকে চোরা চোখে দেখার কি আছে? আমি বহু আগেই জানি। আপু এই কথা আমাকেই বলেছিল সর্বপ্রথম। আর সেটা শুনে আমি নাকশিটকে আপুকে বলেছিলাম, আপু তোর চোখে ব্ল্যাক ম্যাজিক করেছে ওই দুর্গন্ধটা, তাই তোর চোখে আর কোনো সুন্দর ছেলে বাজছে না। ভাগ্যিস নওফিল ভাইয়া দেখা পেয়েছিল আপু, নয়তো ব্ল্যাক ম্যাজিকের দোষটা আজও কাটাতো না বোধ হয়। সবাই হেসে উঠল। হাসলো না শুধু নওফিল, তাকিয়েছিল সে সৌরভের মুখপানে। সৌরভ মুখ নুইয়ে মেকি হেসে মনে মনে বলছিল তখন, আসলে কাটতো না, ভাগ্য না। আমার জীবনে দুর্ভাগ্য হয়ে নাফিল শেখ এসেছিল। মেসেজের টুং শব্দে নওফিলের মনোযোগ সরল। ভাইব্রেট হওয়া ফোনটা প্যান্টের পকেট থেকে বের করে দেখলো হোয়াটসঅ্যাপে অচেনা নাম্বার থেকে একটা টেক্সট আর একটা ছবির মেসেজ এসেছে। ইনবক্সে গিয়ে ছবিটা দেখার আগে মেসেজটা পড়লো সে, মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড, তোর বউয়ের কাছে এই ছবির গল্পটা বলার সুযোগ হয়নি সেদিন। ছবিটা কি ওকে সেন্ড করব? গল্পটা বলবো? অস্ট্রেলিয়ায় গিয়া এবার নওফিল শেখ কিভাবে থেকেছে, কি করেছে, নাকি তুই এসে মিট করবি আমার সঙ্গে? করে চলে আয় এক্ষুনি আমার বাসায়।
ফোনের স্ক্রিন থেকে নফিল নজর তোলার সুযোগ নেই। আরও একটা টেক্সট এলো মুহূর্তে। আমি জানি আমাকে পেটানোর জন্য তোর হাত নিষ্পিস করতেছে ভীষণ, আমারও তাই। বোঝাপড়ার একটা ব্যাপার আছে, আমাদের মুখোমুখি হওয়াটা জরুরি, রাইট? You're right, I'm coming. রিপ্লাই করে নফিল পাশে তাকিয়ে রোমানকে দেখলো। সে একদমই চুপচাপ হয়ে বসে আছে, মুখে গাম্ভীর্য ভাবটার মুখে সূক্ষ্ম চিন্তার রেশও বোঝা যায় তা। থমথমে কণ্ঠে নফিল তখন জিজ্ঞেস করলো, দীপ্ত কোথায় রোমান? প্রশ্নটা অল্প চমকালেও রোমান জানতো নফিল এই বিষয়ে কৈফিয়ত চাইবে খুব দ্রুতই। অপরাধী মুখ করে জানালো, কিছুক্ষণ আগে ঘটনাটা জানতে পেরেছি। ওকে তো বেশ ভেতরের দিকে আপাতত একটা খামার বাড়িতে আটকে রেখে এসেছিলাম। কনস্টেবল আব্দুল কাকা আর জাহিদ ভাই পাহারা ছিল। ওকে রাতের খাবার দিয়ে গিয়ে দেখতে পায় সেন্স হারিয়ে পড়ে আছে। হাত পা বেঁধে রাখা হতো ওকে বেশিরভাগ সময়। সেন্স সহজে ফেরানো যাচ্ছিল না বলে তারা ওর হাত পায়ের বাঁধন খুলে দেয়। দুজন মিলে ওর হাত পা ডলাডলি ঘষাঘষি করার মাঝেই ও আচমকা পায়ের কাছে বসা আব্দুল কাকাকে বুকে লাথি মেরে বসে বিশাল রেগে। সে বয়স্ক লোক, তাই আর উঠে দাঁড়াতে পারেনি। জাহিদের সঙ্গে কিছুটা মারামারি ধস্তাধস্তি হলেও জাহিদও আর পেরে ওঠেনি ওর সঙ্গে। গেমের বোতল ওই দিক ঘুরতে ঘুরতে অবশেষে তামান্নার বরাবরই থেমেছে। এবার তুষারের খুশির সীমা নেই, তাই সেদিক থেকে দৃষ্টি হটিয়ে কঠিন চোয়াল করে কয়েক মুহূর্ত বসে থেকে নফিল রোমানকে বললাম, আব্দুল সাহেব, আজিজ সাহেব দুজনকে জিজ্ঞেস করিস দীপ্তর দেওয়া দামি ঘড়ি আর আংটি বেচে সারা জীবন পার করতে পারবে কিনা। রোমানও বুঝতে পেরেছে কনস্টেবল দুজন দীপ্তকে সুযোগ না করে দিলে বা সাহায্য না করলে পালানোটা অতটা সহজ ছিল না ওর জন্য। তবে এতক্ষণ ধরে এটাই মনোযোগ দিয়ে ভেবে যাচ্ছিল কি করে দীপ্ত ওদের দুজনকে সন্তুষ্ট করলো। উত্তরটা নফিলের কাছ থেকে পাবে আশা করেনি। বন্ধু বলেই রোমান পারেনি দীপ্তর সঙ্গে চূড়ান্ত পর্যায়ে কঠোর হতে, নয়তো ওই দামি সামগ্রীগুলো প্রথম দিনেই সে খুলে নিয়ে আসতে পারতো ওর থেকে। কিছুটা রাগও হচ্ছে, আবার আফসোসও হচ্ছে রোমানের। ওই বেইমান দুজন কনস্টেবলের জন্য সরকারি চাকরি হারিয়ে এদের পরিণতি কতটা যে অসহায় হবে। নফিলকে এবার সে আর আটকাতে পারবে না, তবে উপযুক্ত শিক্ষাও হবে বেইমান দুটোর। রাত 12টার উপরে গিয়ে ঠেকেছে ঘড়ির কাঁটা। জ্যামে আটকে দীপ্ত ঠিকানায় পৌঁছতে ঘন্টা 3 লেগে গেছে নফিলের। বাসা থেকে বের হওয়ার পূর্বে রোমান ওকে কোনোভাবেই বাধা দিতে পারেনি, উল্টো নফিলের দেওয়া ধাক্কা গুতো সহ্য করতে হয়েছে। বাংলাতে গালিগালাজ না করে ইংরেজিতে গালি দিয়ে তাকে দোষারোপ করেছে নফিল। সেদিন যদি দীপ্তকে ওর হাতে তুলে দিত তবে এতগুলো দিন ধরে ওকে গায়ে জ্বালানি ঘুরতে হতো না। ধানমন্ডির নর্থ রোডে একটা ছিমছাম অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে নফিল। কল করলো দীপ্তকে, রিসিভ করলে দীপ্ত জানালো, তোর জন্য গেট খুলেই রাখা বন্ধু, ধাক্কা দিয়ে দেখ, তারপর সোজা ছাদে চলে আসবি। গেটে কোনো দারোয়ান রাখা নেই, ধাক্কা দিতেই খুলে গেল সেটা। ফোনটা ডেনিম প্যান্টের পকেটে ঢুকাতে নফিল এগিয়ে চললো সামনে। ছাদে যাওয়ার সিঁড়িতে চড়েই তরতরিয়ে উঠে এলো সে দোতলার খোলা ছাদটায়। একটা চিলে কোঠা আছে অবশ্য। ঘরটা আধ খোলা, দরজাটা ফাঁকা দিয়ে সরু আলোক রশ্মি ছাদের মাঝখানে এসে পড়েছে। চারপাশে একবার চোখ বুলিয়ে নিল নফিল। দীপ্ত খুব সম্ভবত ওই ঘরটাতেই আছে। বড় বড় পা ফেলে ঘরের দরজায় সামনে এসে দরজাটা ঠেলা দিল সে। ফ্লোরে বিছানা পেতে ছন্ন ছাড়া মতো শুয়ে আছে দীপ্ত। ও ভেবেছিল এসে দেখবে তাকে মদ খেয়ে টালমাটাল হয়ে পড়ে থাকে হয়তো। ভাবনাটা ভুল হওয়াতে একটু নিশ্চিত হলো সে। এর মাঝে দীপ্ত সিলিংয়ের দিকে চেয়ে নফিলকে যেন অনুমতি দিল ভেতরে আসার। দাঁড়িয়ে থাকলি কেন বাইরে? ঘরে আয় দোস্ত। ঘরের বাইরে আয়। অত্যন্ত ভার কণ্ঠ নফিল। দীপ্ত উঠে বসল। নফিলের সঙ্গে দৃষ্টি বিনিময় হতে চওড়া একটা হাসি টানলো সে চেহারায়। খোলা জায়গা প্রয়োজন, তাই না? নফিল কথা বলল না, চলে গেল ছাদের অন্য প্রান্তে। গায়ে সাদা কালো চেক শার্টের বোতাম গুলো খোলা লাগিয়ে নিতে দীপ্ত বেরিয়ে এলো ঘর থেকে। শরীরটা কেমন ম্যাচ করছে তার। কোথাকার কোন খামার বাড়িতে রাখা হয়েছিল তাকে। মাটিতে বিছিয়ে রাখা খড়ের গাদার উপর শুতে দেওয়া হতো সেখানে।
নিচে শোয়ার অভ্যাস না থাকার ফলে গাটা প্রচুর ব্যথা হয়ে আছে। বাসায় ফেরার পর বাসার লোকের প্রশ্নের মুখে পড়ে খুব মেজাজ খারাপ হচ্ছিল হঠাৎ, যার জন্য এই ইনকমপ্লিট অ্যাপার্টমেন্টে আসা। একটু নিরিবিলিতে থাকার প্রত্যাশায় দক্ষিণের দিকটাতে ওদের অবস্থান। কার্নিশে পিঠ এলিয়ে পা শটান করে নিচে বসে আছে তৃপ্ত। নাফিল তার পাশেই বুকের উপর হাত মুড়ে কার্নিশে হেলান দাঁড়ালো। তৃপ্তকে শানিত চোখে দেখে চলেছে অপলক। ওর দিকে হঠাৎ হাতটা বাড়িয়ে তৃপ্ত জিজ্ঞেস করল, প্লাস এনেছি সিগারেট? আমার প্রশংসনীয় ধৈর্যশীলতার সুযোগ নিচ্ছিস দীপ্ত, লাইনে চলতেই। ক্ষিপ্ত শোনালো দৃপ্তর কণ্ঠ। নফিলর মুখোমুখি পা গুটিয়ে বসল। ঝলমলে পূর্ণ চাঁদের আলোয় দৃপ্তর বিক্ষিপ্ত মুখপানে প্রগাঢ় দৃষ্টিতে কতক্ষণ চেয়ে থেকে প্রশ্ন চলল সে। তুই ড্রাগ অ্যাডিক্ট কি করে হলি দীপ্ত? কেন হলি? কি করবি জেনে? আমাকে বন্ধুর খাতা থেকে ক্রস করে দিয়েছিস। আমার ব্যাপারে জানার আর কোনো রাইট নেই তোর। কেন ক্রস হয়েছিস? তোর স্বার্থপরতার জন্য আমি এখন বৈরাগীর মতো দিন কাটাই। আমি স্বার্থপরতাকে নতুন জানিস তুই? আমাদের বন্ধুত্বে কখনো স্বার্থপর হওয়ার কন্ডিশনটা ছিল না, বেইমানি করার কন্ডিশনটাও ছিল না। কথাটা বলতে না বলতে দৃপ্ত তেড়ে ফুড়ে এক খুশি লাগিয়ে দিল নফিলের চোয়ালে। সে পাঁচটায় মুহূর্তেই ব্যথায় টনটন করে উঠল ওর। একটুক্ষণ পর হয়তো ও নীল হয়ে উঠবে জায়গাটা। বেইমানির শুরুটা কে করেছিল? দিদির সাথে সম্পর্কটা আমার কন্টিনিউ, তা জেনেও তুই কুত্তার মতো ওর পিছে পড়েছিলি। নফিলের সাদা শার্টের কলারটা সারাশির মতো চেপে ধরে রইল তৃপ্ত। নফিল তবুও অনুত্তেজিত নির্বিকার বলে উঠল, তাহলে এটাই আমার উপর তোমার রাগের উৎপত্তি? আচ্ছা, স্বীকার করছি আমি যেভাবেই হোক দিদিকে নিজের প্রতি আকৃষ্ট করেছি, মানছি। কিন্তু তুই কি জানতি না দিদি তখন আমার কাছে একটা মুখ্য উদ্দেশ্য ছিল? তোরা সবাই জানতি মোটামুটি এই ব্যাপারে, অথচ তোর কাছে তখন আমার তোর বহু বছরের বন্ধুত্বের থেকেও মাত্র কদিনের আসা দিদি বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল কেমন করে? তুই সব জেনেও কেন গেলি ওর সাথে সম্পর্কে? স্বার্থপরতা প্রথমে কে করলো? বিকজ আই ফেল লাভ অফ হার। স্মিতার যাওয়ার দীর্ঘ 6 বছর পর আমি সেকেন্ড টাইম ফল করেছি। এই অনুভূতির সাথে তুই কখনো পরিচিত ছিলি না, তাই ভালোবাসার মূল্য বোঝার ক্ষমতাও তোর হয়নি। যদি হতো তাহলে তোর উদ্দেশ্যের চেয়ে আমার ফিলিংস আগে প্রায়োরিটি পেত তোর কাছে। এবার নফিল জান পরাণে বিরক্ত হলো, মেজাজটাও চটে গেল ওর। তবে সেটা শুধু দৃপ্তকে ঘিরে না, দিদির উপরও। একটা মাত্র বইয়ের এতগুলো অনুরাগী কেন হবে? তাও সেটা ক্রমশই বেড়েই যাচ্ছে। যার একজন বউয়ের প্রথম ভালো লাগা আরেকজনের সঙ্গে তো সম্পর্কে জড়িয়ে পড়েছিল, হোক না হয়েছে মিছে মিছে, তবুও তো সে মোটেও এমন প্রকৃতির মেয়েকে বউরূপে কখনো পেতে চায়নি, যার জীবনে একাধিক নক্ষত্র মিটমিট করবে। নিজের জীবনের প্রথম ও শেষ অনুভূতির একচ্ছ অধিপত্য বিস্তার যেমন একজন নারীকে কেন্দ্র করি, তেমন সেই নারীর জীবনে ওর স্থান এমনই হবে। এটাই তো ওর সারা জীবনে চাওয়া ছিল, নিজের সম্পূর্ণ বিপরীত ধারার মানুষকে কেন তবে সৃষ্টিকর্তা ওর ভাগ্যে লিখল? উত্তরটা অন্তঃকরণ থেকে মুহূর্তেই জানিয়ে দিল ওকে। তুমি নিজেই তো নিজেকে দিদির প্রতি বাড়িয়ে দিয়েছিলে, প্রশ্রয় দিয়েছিলে আপন মনকে, মনে নেই? হ্যাঁ, মনে পড়েছে। তাই মেজাজও আরো বিগড়ে যাওয়ার আগেই তাকে লাগাম টেনে ধরল। ঠান্ডা গলায় জবাব রাখলো সে, রাতুল দিদির সুন্দর স্ত্রীর জন্য ওকে পছন্দ করেছিল। কখনো টের পেয়েছিস ওর হাবভাবে? পাসনি, কারণ ও যেদিন থেকে জেনেছে দিদির ওপর আমার নজর, আমার ওকে চাই, ঠিক সেদিন থেকেই নিজের মনের ভাবনা পরিবর্তন করেছে। এমনই তো হওয়ার কথা ছিল আমাদের বন্ধুদের ইকুয়েশন, তাই না? বন্ধুদের মাঝে কখনোই কোনো বিষয়ে স্বার্থপরতা, হিংসা, বিদ্বেষ রাখা যাবে না, এই কন্ডিশনটা তোর তরফ থেকে ছিল। কিন্তু সেই কন্ডিশন তুই ব্রেক করেছিস কেন? তোর দিদির প্রতি ফিলিংস জোরালো হবে, যেখানে তুই জানতি তোর বেস্ট ফ্রেন্ডের দৃষ্টি আগে থেকে ওর উপর। তোর বন্ধুত্ব তাহলে কতটা নরবরে ছিল দীপ্ত? অথচ কলেজ ইউনিভার্সিটি আমরা একে অপরের হাতিয়ার ছিলাম, তাই না? তাহলে সব ফোকাস, সব তোর অভিনয়। কলেজ থাকাকালীন স্মিতা যখন তোকে ডাম্প করলো, তখন তোর এইচএসসি পরীক্ষা দেওয়ার মতো মানসিকতাও ছিল না। তোকে স্ট্রং করতে, মুভ অন করতে আমি নাওফিল তোকে কতটুকু সাপোর্ট দিয়েছিলাম, কতটা সঙ্গ দিয়েছিলাম বল? কি ঠেকা আমার ছিল তোকে স্বাভাবিক করতে? তুই লন্ডন স্কলারশিপ পেয়ে যাওয়ার পর ওখানে নিজেকে মানিয়ে নিতে না পেরে তল্পা গুটিয়ে একদিক চলে আলি দেশে। তারপর
তারপর কে তোকে আবার সকলভাবে সাপোর্ট করেছিল? কে তোর সঙ্গে একটানা 1 মাস লন্ডন গিয়ে পড়ে থেকেছিল? আমি তো নিজের স্টাডিকে হেলাফেলা করে তোর সঙ্গ দিতে ওখানে গিয়ে পড়েছিলাম। আজকের এই ভীষণ স্মার্ট অ্যাসোসিয়েটিভ দীপ্ত অতীতে কেমন বৈশিষ্ট্যের ছিল আর আজকের অবস্থানে কেমন করে এলো, এগুলো একটু রিউমিনেশন কর। কথাগুলো শুনতে শুনতে তৃপ্ত নস্টালজিক হয়ে পড়লো, স্মৃতির সমুদ্রে ডুবলো। কলেজ ভার্সিটি নফিলের বন্ধু অভাব না হলেও তার একমাত্র বন্ধুই ছিল শুরুতে নফেল। নফিলের মাধ্যমে তুষার, শিহাব, সবুজ, রাতুল, রুমান ওদের সঙ্গে বন্ধুত্ব। খুব একটা বন্ধু বান্ধবপূর্ণ ছেলে সে ছিল না অতীতে। তাড়াতাড়ি সক্ষতা করতে পারার গুণ পেয়েছে সে মূলত নফিলের থেকে অনুপ্রাণিত হয়ে। তার জীবনের বড় বড় ধাপে নফিলের অবদান সত্যি অতুলনীয়। সব রকম বিপদ ঝামেলায় তারা এক এক আরেকজনেরকে সুরক্ষা দিয়ে এসেছে। অস্বীকার করতে পারবে না সে জীবনও এসব দিনের কথা। আসলেই ওর তরফ থেকে বন্ধুটা নড়বড়ে ছিল, যেখানে যেখানে স্বার্থের নেশি আর সুবিধাবাদী মনোভাব পূর্ণ প্রকাশ করেছে সে বারবার। নুয়ে রাখা মুখটা তুলে নফিলের চোখে চোখ রাখলো তৃপ্ত। গাঢ় মনোনিবেশ নফিল তাকেই দেখছে। তৃপ্তর ম্লান মুখটা দেখে টের পেল সে ওর কথাগুলো খুব ভালোভাবেই অনুধাবন করতে পেরেছে তৃপ্ত। কিছুটা অনুশোচনা প্রকাশ পাচ্ছে তার চোখে। এরপর কতটা সময় দুজনেই মৌন রইল, উদাসীনতায় উদ্দেশ্যহীন তাকিয়ে রইল এক একজন এক এক দিকে। নীরবতা কাটিয়ে তৃপ্ত হঠাৎ বলে উঠল, আমাদের বন্ধুত্বে আরও দুটো কন্ডিশন ছিল, যেটা তোর দেওয়া। কেউ কখনো আমরা কোনো প্রকার স্ক্যান্ডেলে জড়াতে পারবো না, আর কখনোই দেহে হারাম প্রবেশ করতে দেব না। এই কন্ডিশন দুটো ব্রেক করেছিস তুই আগে। তোর জন্যই আজ আমিও জিদে পড়ে ড্রাগস ধরেছি। বিভ্রান্ত হয়ে নফিল চোখা দৃষ্টিতে তাকালো তার দিকে। তখন দৃপ্ত নিজের ফোনের ফটো অ্যালবাম থেকে একটা ছবি মেরে ধরলো ওর কাছে। সাইলেন্ট করে যা, স্লাইড করে যা। এগুলো দেখার পর তুই আশা করতে পারিস না আমিও কন্ডিশন মেনে চলবো। এবার অস্ট্রেলিয়া যাওয়ার পর নফিলের কার্যকলাপগুলো প্রকাশ পাচ্ছে ছবিগুলোতে। এক গভীর রাতে সমুদ্রের মাঝে বিশাল শিপে ঝিলমিল আলোতে পার্টি চলছে। বহু নারী পুরুষ উম্মাদের মতো সেখানে নাচছে, দুলছে, হাসছে, মদ পান করছে, খোলামেলা চুমুনে লিপ্ত হচ্ছে। আরও নিবিড়ভাবেও কাছে আসা দেখা যাচ্ছে কাউকে কাউকে। তাদের থেকে একটু দূরে নফিলকেও বসে থাকতে দেখা যাচ্ছে কজন শ্বেতাঙ্গ পুরুষের সঙ্গে, যারা ওর বন্ধু বলেই মনে হচ্ছে। তারাও মত্ত ওয়েস্টার্ন পোশাকে প্রায় অনাবৃত, নারীদের সঙ্গে উষ্ণ চুম্বনে। এটি একটি ছবি। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে নফিলের সামনে গোলাকার টেবিলটাতে কতগুলো মদের বোতল আর গ্লাস। সেই টেবিলের উপর সরু লাইন করে সাজানো কোকেন। নফিল টাকার নোটে ফোল্ড করে কোকেন পাউডার নাক দিয়ে টেনে নেবে বলেই টেবিলে ঝুঁকে পড়েছে। পরের ছবিটিতে নফিল 2 হাত মেলে দিয়ে সোফায় গা এলিয়ে চোখ বুজে বসে আছে, চেহারায় কাঠিন্য ভাব। হয়তো কোকেন নেওয়ার পরে ক্লিক ছিল এটি। কিন্তু তার থেকেও বড় চমকপ্রদ দৃশ্য এই ছবিতে, সেটা হলো ওর উড়ুতে খোলামেলা পোশাকে এক লাস্যময়ী শ্বেতাঙ্গ নারী বসে চিকন ঠোঁটে মুচকি হাসছে ওর দিকে নিষ্পলক চেয়ে। এই ছবিগুলোর একটি ছবি তৃপ্ত নফিলকে হোয়াটসঅ্যাপে করেছিল। ফোনের স্ক্রিন থেকে নফিল শান্ত দৃষ্টিতে তুলে তার দিকে চাইতে এসে রোজ বিষ্টু কণ্ঠে ওকে বলল, তোর এই অবনতি আমাকে দারুণভাবে চমকেছে। আমার দিদির দিকে আরও গভীরভাবে ঝুঁকতে অনুপ্রাণিত করেছে এই ছবিগুলোই। তোর মধ্যে এতটাও অধপতন হয়নি আমার। তাই আমি বিশ্বাস করেছিলাম তুই দিদিকে একদমই ডিজার্ভ করিস না। তোর রাইট নেই এসব বেলাল্লাপনা করে বেরিয়ে দিদিকে ঠকানো। তুই আমার পিছু ওখানে স্পাই কি করে লাগালি? তুই আমাকে আটক রেখে খুব চটিয়ে দিয়েছিলি, যার জন্য তোকে পুরোপুরি ধ্বংস করে দিতে অস্ট্রেলিয়া অবধি পৌঁছে তোর জন্য স্পাই ঠিক করেছিলাম। তুই কোথায় কখন থাকিস তার খোঁজ নিয়ে কন্ট্রাক্ট কিলারের সঙ্গেও ডিল করতে চেয়েছিলাম রাগের বসে, কিন্তু পারিনি এতটা খারাপ হতে। কথা এখন সেটা নয়। তুই আমাকে জবাব দে, তুই কেন নিজেকে তোর বাপ মায়ের মতোই গড়ে তুললি শেষমেশ? নফিল দাঁড়িয়ে পড়লো কার্নিশে, 2 হাত ভর দিয়ে সাদা মেঘে ঢাকা নক্ষত্র রাজকে দেখতে দেখতে জিজ্ঞেস করলো তৃপ্তকে, তোর স্পাই আর কোনো ছবি তুলতে পারে নাই? না, তোকে নাকি হঠাৎ কড়া সিকিউরিটির মাঝে রাখা হয়েছিল, তারপর একটা সময় তোকে হারিয়েও ফেলেছে।
তাহলে তোকে কি ইনফরমেশন দিতে পারলো সে? তবে মানতেই হবে, যেভাবে ছবি তুলেছে তাতে বোঝা গেল সে বেশ কমার্শিয়াল আর জানো মাল পার্টনারকে ইমপ্রেস করতে। অতঃপর দীপ্তকে জানিয়ে দিল সে সব থেকে বড় দুঃসংবাদটা। শেখর খুঁজতে শেখরের গোড়ায় পৌঁছানো ছাড়া আমি আর কোনো অপশন পাইনি। মিস্টিক কিলার রক্সসাইন মাহতাব এবং আয়মান মেহেরের একমাত্র উত্তরসূরিকে খুঁজে পাওয়ার অনারে সেদিন পার্টি থ্রো করেছিল আন্ডারওয়ার্ল্ডের বিশেষ এক ব্যক্তি। আমার জন্মের পরে আব্বু পার্টি করে আমাকে কিলার ওয়েল কাপস বলে অভিহিত করেছিল ওই সাম্রাজ্যের মানুষগুলোর কাছে। যুবক হওয়ার পর তারা কেউ আমাকে দেখেনি। সেদিন পার্টিতে উপস্থিত সকলে জেনেছে আমাকে। তুই কি তাহলে এখন তোর বাবার মতোই আন্ডারওয়ার্ল্ডে ঢুকে পড়লি নাওফিল? ওই লোকটির আজ অবধি কোনো সন্তান জন্ম নেয়নি, কখনো নেবেও না, কারণ সে কখনোই বাবা হতে পারবে না। লোকটি আমার আব্বুকে আইকন মানত সবসময়, প্রচণ্ড রেসপেক্ট করতো আব্বুকে। আব্বুর সাপোর্টে নিজের ভিত তৈরি করতে পেরেছে সে। কয়েক বছর আগে আমাকে অস্ট্রেলিয়া খুঁজে পাওয়ার পর থেকে সে ভীষণ চাইতো তার পাশে আমাকে সন্তানের মতো। আমাকে সাহায্যও করতে চেয়েছিল আব্বু আম্মুর হদিস খুঁজে পেতে, কখনো রাজি হয়নি। ভেবেছিলাম অস্ট্রেলিয়ার মধ্যেই কোথাও না কোথাও একদিন ঠিক পেয়ে যাব তাদের, কিন্তু আমার ধৈর্য আর কুলাচ্ছে না দীপ্ত। আমি বেঁচে আছি একটা লক্ষ্য নিয়ে ভাই। আব্বু আমাকে দেখতে চাই, ছুতে চাই তাদের কবর হলেও তা খুঁজে পেতে চাই। প্রতিদিন ঘুমালেই আমি স্বপ্নে আম্মুকে দেখি, আমাকে বাগানে কারাতে শেখাচ্ছে, গাছে চড়া শেখাচ্ছে। গাছে উঠতে না পারলে আব্বু কাঁধে চড়িয়ে উঠতে সাহায্য করছে। সারাদিন পর আব্বু বাসায় ফিরলে আমি দূর থেকে ঝাঁপিয়ে তার কোলে পড়ি। তা দেখে আম্মুর রাগারাগি করায় আব্বুকে। ওভাবে কোলে চড়তে গিয়ে যদি পড়ে যায় আমি, সেই ভয়ে। আবার দেখি আব্বু কখনো আমাকে নিয়ে পুলের পানিতে সাঁতার কাটছে, আমার হাত পায়ের নেইল কেটে দিচ্ছে। আর সব থেকে বেশি দেখি আব্বুর সাথে দেখা হওয়ার শেষ রাতটার ঘটনায়। স্বপ্নগুলো ভেঙে গেলেই আমার পাগল লাগতো, যার জন্য বাসার কারোর সাথেই স্বাভাবিক ব্যবহার করতে পারতাম না। খুব রুড হয়ে যেতাম কখনো কখনো। তাই জাকির শেখ ভাবতো আমার মানসিক সমস্যা আছে। কথাটা পুরোপুরি মিথ্যা না। মনি কতভাবে ট্রিটমেন্ট করিয়েও কোনো ফায়দা পায়নি, কিন্তু ইদানিং এই সমস্যাটা আপাতত আর হচ্ছে না। স্বপ্নগুলো ভাঙার পর জেগে গিয়ে আমি এখন নিজের পাশে দিদিকে দেখি, ওর কথা শুনি, তখন আমার অস্থিরতা মনস্তাপ ফিল হয় না, শান্তি লাগে ওর মুখটা দেখে। দীপ্ত উৎসুকভাবে নওফিলের কম্পিত স্বরের কথাগুলো শুনে অনুভব করলো নওফিলের ভেতরে যন্ত্রণা, কিন্তু দেখতে পায় না জলে ভরে ওঠা ওর চোখ দুটো। ওকে জিজ্ঞেস করে আবারও, বলবি না তুই কি প্রবেশ করেছিস ওই সন্ত্রাস জীবনে? আন্ডারওয়ার্ল্ডের দরজা তোর ঘরের দরজার মতন না যে চাইলেই ঢুকে পড়তে পারবো, আবার চাইলেই বেরিয়েও আসতে পারবো। আমাকে ভাবার সময় দেওয়া হয়েছে। ছবিগুলো তো অন্য গল্প বলছে। টেস্ট করতে দেওয়া হয়েছিল জাস্ট। কোনটা, কোকেন নাকি হর? দুটোই। দুটো একসাথে খেতে পারলি তুই? চাইলেই পারতাম বোধ হয়, খেতে ইচ্ছা হয়েও আবার হয়নি। নফসে আমরা দমন করেছিলাম কঠোরভাবে। এখন বল, তোকে কিভাবে পানিশ করা উচিত আমার? যে প্রতিজ্ঞা করে এসেছি তা তো পালন না করে যাব না আমি এ মাসের মধ্যেই লন্ডন ব্যাক করব। সে তুই না চাইলেও তোকে পাঠিয়েই ছাড়তাম, কিন্তু সেটা পরের ক্যাচাল। আগের ক্যাচালটা এখনো মিটমাট হয়নি। তুই মারবি আমাকে, আর আমি গাধার মতো পরে মার খাবো বলে মনে হয় তোর? তাহলে চল কুস্তি খেলি আজ। আমার ওপর তোর ক্ষোভ এখনো বহাল, আমারও তাই। আজকের কুস্তিতে সব উসুল করে নেব একজন আরেকজনের থেকে। দীপ্তর উচ্চতা, পেশিবহুল শরীর প্রায় নওফিলের মতোই। এই কুস্তিতে দুজনের মাঝে আজ হয়তো রক্তারক্তিও ঘটবে, তা নিয়ে ওরা দুজনই নিশ্চিত। তবুও কেউ কাউকে ছাড়বে না। পকেট থেকে ফোনটা বের করে হাত থেকে ঘড়ি খুলে নওফিল কার্নিশে রাখলো। দীপ্ত হাসতে হাসতে ওর ফোনটা রেখে দিল সেখানে। চল শক্ত করে রাখা নওফিলের দিকে চেয়ে কালো শার্টের বোতামগুলো খুলতে খুলতে হুঁশিয়ারি দিল সে, গেট রেডি। তারপর শার্টটাও কার্নিশে রেখে দীপ্ত তার উন্মুক্ত বলিষ্ঠ দেহটা নিয়ে আকস্মিক ঝাঁপিয়ে পড়লো নওফিলের উপর। সময় ব্যয় না করে লাগাতার মুষ্টিবদ্ধ হাতে ঘুষি মারতে থাকলো ওকে। সে আঘাত দু হাতে মুখ আড়াল করে সামাল দিতে থাকলো তখন নওফিল। দীপ্ত চকিতেই এরপর ওর পেটের মাঝে মারলো কয়েক ঘুষি। মারামারির মাঝে ছাদের মধ্যখানে চলে এলো ওরা। ব্যথায় কাতরে নওফিল একটু ঝুঁকে পরে পেট চেপে ধরতে দীপ্ত তার কোণের আঘাত বসালো তখন ওর পিঠে, তারপর বুকের কাছটায় ওর শার্ট মুঠোয় চেপে ধরে চোয়ালে এক ঘুষি বসালো। এখানেই অঘোষিত নীতি, কেউ কারো মাথায় আঘাত করতে পারবে না। চোয়ালের ঘুষিটার
পরই কুস্তির মোড় বদলালো হঠাৎ। দৃপ্তর আঘাত করতে থাকা ডান হাতটা নিমিষেই চেপে ধরে মুচড়ে ধরল নভেল। তারপর আর অপেক্ষা করলো না এক পলক। দৃপ্তর মতোই হাতের কুনুই দ্বারা একের পর এক মার বসালো তার কাঁধে। মেরুদণ্ডে। দৃপ্তর শরীরটা এমনিতেই ব্যথা ছিল, তাই এই কয়েক আঘাতেই পুরো শরীর মুষড়ে পড়তে চাইল। তবে চেষ্টা করলো আত্মরক্ষা করার, পাল্টা আঘাত করার।